বসি, এমপির চেয়ারে বসি, তখন আমার চেয়ারের গায়ে কোনো ধর্মের রং লাগতে পারে না। তাই আমাদের কখনো নাটক করতে হয়নি, লেখ ধরতে হয়নি। এই পশ্চিমবঙ্গের মানুষ, তিনি হিন্দু হন, তিনি মুসলমান হন, তিনি খ্রিস্টান হন, শিখ হন, পার্সি হন, তার ভালো থাকার ব্যবস্থা আমরা করছি। মমতা ব্যানার্জিরা গরিব খেটে খাওয়া মানুষের জীবন জীবিকার প্রশ্নে যতবার কম্প্রোমাইজ করেছেন, ততবার বেশি মাথায় সাদা কাপড় পরেছেন, ততবার ওই দুর্গাপুজোর সময়ে কার্নিভাল করেছেন, লাখ লাখ কোটি কোটি টাকা, আমার আপনার ট্যাক্সের টাকা, যে ট্যাক্সের টাকায় কারখানা হওয়ার কথা ছিল, যে ট্যাক্সের টাকায় ইউনিভার্সিটি খোলার কথা ছিল, যে ট্যাক্সের টাকায় আমার আপনার সুরক্ষার কথা ছিল, সেই ট্যাক্সের টাকায় দুর্গাপুজোর নামে ক্লাবে ক্লাবে টাকা দেওয়া হয়েছে, ইফতারির নামে বিভিন্ন জায়গায় টাকা দেওয়া হয়েছে। এই যে আমার পশ্চিমবঙ্গটা বদলে গেল। যে পশ্চিমবঙ্গে আজ থেকে 10-11 বছর আগে পর্যন্ত, 15 বছর আগে পর্যন্ত আমার আপনার পরিচয় ছিল আমি কি কাজ করি। আমি যদি খেতে কাজ করি আমি কৃষক, ক্ষেত মজুর। আমি যদি কারখানায় কাজ করি আমি শ্রমিক, আমি মজদুর। আমি যদি স্কুল কলেজে পড়ি আমি ছাত্র। এই আমাদের পরিচয় ছিল। মমতা ব্যানার্জিরা এসে আমাকে আপনাকে প্রতিদিন বিভিন্ন আইডেন্টিটি, বিভিন্ন পরিচিতিতে ভেঙে দিলেন। কখনো বললেন ওমা ও তো মতুয়া, ওর জন্য আলাদা করে আমাকে ডিপার্টমেন্ট বানাতে হবে, ওকে আলাদা করে আমাকে দেখতে হবে। কখনো এসে বললেন তো রাজবংশী, ওদের জন্য আমার আলাদা করে ডিপার্টমেন্ট লাগবে, আলাদা করে দপ্তর লাগবে, আলাদা করে ওদের কথা ভাবতে হবে। উনি বললেন যে মুসলমানরা, সংখ্যালঘুরা, তাদের জন্য আলাদা করে আমাদের ভাবতে হবে। কারণ নির্বাচনের পরে তিনি যে বলছিলেন দুধের গায়ে মুসলমান মানুষ, যে মুসলমান মানুষ, পশ্চিমবঙ্গের মুসলমান মানুষ, সারা ভারতের যখন স্বাধীনতা আন্দোলন হচ্ছিল, প্রগতিশীল যে রাজনীতি, সেই প্রগতিশীল রাজনীতির সামনে থেকে দাঁড়িয়ে নেতৃত্ব দিয়েছেন। যে ভারতের কমিউনিস্ট পার্টির কথা আমরা বলি, সেই কমিউনিস্ট পার্টির অন্যতম প্রতিষ্ঠাতা কমরেড মুজাফফর আহমেদ কাকাবাবু, কাকাবাবুকে কোনোদিনও প্রমাণ করতে হয়নি তিনি মুসলমান। কাকাবাবুকে কোনোদিনও বলতে হয়নি, কখনো ভিকটিম হতে হয়নি যে আমি মুসলমান সম্প্রদায়ের মানুষ, অতএব আমার অমুক রাজনীতি করা উচিত, অতএব আমার অমুক মানুষকে ভোট দেওয়া উচিত। আমরা দেখলাম পশ্চিমবঙ্গের বুকে প্রথমবার 2011 সালের পর মমতা ব্যানার্জি পরিচিতির যে রাজনীতি, সেই পরিচিতির রাজনীতিকে নিয়ে এলো। সেই পরিচিতির রাজনীতির যে লেজ, সেই যে গরুর লেজ, সেই গরুর লেজ ধরে গুটি গুটি পায় আমাদের রাজ্যে, আমার পশ্চিমবঙ্গে বিজেপির আগমন। কেন আমি বললাম মমতা ব্যানার্জির জন্য বিজেপির আগমন হলো? কারণ বিজেপির যে রাজনীতি, সেই রাজনীতির ধারণা কি? বিজেপি বলে হিন্দি, হিন্দু, হিন্দুস্তানের কথা। বিজেপি বলে আমরা এমন একটা দেশ তৈরি করব যে দেশটা হিন্দু রাষ্ট্র হবে, যে দেশে আপনার পরিচয় কি, আপনি কোন ধর্মের মানুষ, সেই অনুযায়ী আপনার সিটিজেনশিপ, আপনার নাগরিকত্ব, সেটা নির্ধারিত হবে। আমরা দেখলাম বিজেপি বললো সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের কথা, এনআরসি করার মধ্যে দিয়ে মুসলমান মানুষকে প্রমাণ করতে হবে যে আপনি এই দেশের নাগরিক কিনা। নিয়ে আসুন আপনার বাপ ঠাকুরদার দলিল, নিয়ে আসুন, কবর করে নিয়ে আসুন, তারা এই ভারতের, এই বাংলার, এই দেশের নাগরিক ছিলেন কিনা প্রমাণ করুন। আমরা দেখলাম যে কথা, যে রাজনীতির কথা, যে পরিচিতির রাজনীতির কথা, আপনি হিন্দু না আপনি মুসলমান, আপনি মতুয়া না আপনি রাজবংশী, আপনি অমুক জাত না তমুক জাত, সেই জাতের যে রাজনীতি, সেই পরিচয়ের যে রাজনীতি, সেই পরিচয়ের রাজনীতি আমাদের পশ্চিমবঙ্গে বিজেপির হাত ধরে আরো জোরালো। একের পর এক তৃণমূলের নেতা, যে আগে মমতা ব্যানার্জির ভক্ত ছিলেন, রাজীব ব্যানার্জি, আমি যে এলাকায় থাকি সেই এলাকার উনি এমএলএ ছিলেন, এখন হেরে গেছে, যাই হোক, তো তিনি তৃণমূলে ছিলেন, দিদির খুব স্নেহধন্য ছিলেন। হঠাৎ করে একদিন দেখলাম কাঁদতে কাঁদতে মমতা ব্যানার্জির ছবি নিয়ে উনি বিজেপিতে চলে গেলেন। আমরা তো ভয়ে ছিলাম যে যার ছবি নিয়ে গেলেন তিনিও আর নাকি ওনার সঙ্গে সঙ্গে ছবির মতো করে বিজেপিতে চলে যান, জাননি। সেই আশঙ্কা থেকে আমরা বাঁচতে পেরেছি। আমরা দেখলাম একের পর এক মমতা ব্যানার্জি যারা বিশ্বস্ত সৈনিক ছিলেন, সিপাহী ছিলেন, তারা প্রত্যেকে বিজেপিতে গেলেন। যে পশ্চিমবঙ্গের বুকে আমরা কোনোদিনও আরএসএস এর নাম শুনিনি, যে পশ্চিমবঙ্গের বুকে বিজেপির হেড এতেও 1992, 2002 কখনো পশ্চিমবঙ্গের বুকে যে বিজেপি কোনো জায়গা পায়নি, আমরা দেখলাম 2019-এর যে নির্বাচন, সেই নির্বাচনের পর বিজেপি পশ্চিমবঙ্গের দ্বিতীয় সংখ্যাগরিষ্ঠ দল হলো। যারা জিতলেন, যারা বিজেপির এমপি হলেন, তার মধ্যে অর্ধেকটা ওই মমতা ব্যানার্জি তৃণমূলের দলের থেকে এসছে। আমরা শুনলাম, ডায়লগ শুনলাম যে এই 2019-এ মমতা ব্যানার্জি হাফ হয়েছে, এই 2020-তে যখন নির্বাচন হবে সেই নির্বাচনে তারা সাফ হয়ে যাবে, বিজেপি সংখ্যাগরিষ্ঠতায় আসবে। আমরা দেখলাম তৃণমূলের আরো বিভিন্ন ছোট মেজা, মানে মেজো মাঝারি আদুলি শিখি যা যা ছিল সব গিয়ে বিজেপিতে দিল। সারা ভারতের বুকে একটা পারসেপশন তৈরি করা যে পশ্চিমবঙ্গের বুকে বিজেপি ক্ষমতায় আসছে, সাম্প্রদায়িক শক্তি ক্ষমতায় আসছে, অতএব সাম্প্রদায়িক শক্তিকে আটকাবে। কারা আটকাবে সাম্প্রদায়িক শক্তিকে? আমরা বামপন্থীরা বললাম। সারা ভারত জুড়ে, সারা বিশ্ব জুড়ে এই দক্ষিণপন্থী যে রাজনীতি, ধর্মের নামে রাজনীতি, জাতের নামে রাজনীতি, তার বিরুদ্ধে যদি কেউ লড়াই করে থাকে, ক্রমাগত লড়াইয়ের মধ্যে থাকে, তাহলে সেটা আমরা বামপন্থীরা, আমরাই পারবো। আমাদের সুযোগ দিন, আমাদের ভরসা করুন, আমাদের ভোট দিন।
আমরা দেখলাম বিভিন্ন মানুষ এসে বললেন যে না না এখন রিস্ক নেওয়ার সময় নেই। যেন তেন প্রকারে বিজেপিকে আটকাতে হবে এবং বিজেপিকে আটকাতে গেলে মমতা ব্যানার্জিকেই ভোট দিতে হবে, কারণ মমতা ব্যানার্জি নাকি বিজেপির সবচেয়ে বড় পয়লা নম্বর শত্রু। আমরা দেখলাম মমতা ব্যানার্জিও বিভিন্ন জায়গায় গিয়ে নরেন্দ্র মোদীর নামে নানা ধরনের কথা বললেন, নরেন্দ্র মোদী বিজেপির নামে নানা ধরনের কথা বললেন। ওই পাড়ায় পাড়ায় হয় না, দুই গাড়ির মধ্যে ঝগড়া হয়, এই বলে আমাকে দেয়, ও বলে তামাকে দেয়, সেরকম একটা পরিবেশ তৈরি হয়। বহু মানুষ, যে মানুষ ধর্মনিরপেক্ষতায় বিশ্বাস করে, বহু মানুষ, যে মানুষ গণতন্ত্রে বিশ্বাস করেন, তারা চোখ বন্ধ করে তৃণমূলকে ভোট দিলেন, বুকে পাথর রেখে তৃণমূলকে ভোট দিলেন, কারণ তারা ভয় পেয়েছিলেন। তারা ভয় পেয়েছিলেন বিজেপির মতো ওরকম একটা ভয়ঙ্কর শক্তি যদি পশ্চিমবঙ্গে আসে তাহলে আমার বাংলাটা ছাড়খাড় হয়ে যাবে। নির্বাচনের পর আমরা কি দেখলাম? যারা ওই হাতে ছবি নিয়ে, বুকে ছবি নিয়ে বিজেপিতে লিখেছিলেন, বিজেপিতে চলে গেছিলেন, তারা ধীরে ধীরে তাদের ঘর বাপছি, তারা সবাই আবার তৃণমূলে ফিরে আসছে। ওদের এখন এক নেতা আছে না, দেবাংশু নাকি নাম, সে বলেছিল যে দিদি, যারা তোমার এই কঠিন সময় তোমাকে ছেড়ে চলে গেল, তারা যদি আবার নির্বাচনের পর তোমার কাছে ফিরে আসে, সেই গদ্দারদের তুমি জায়গা দিও না। আমি তোমার কালীঘাটের খাটের সামনে, চৌকাঠের সামনে আমি শুয়ে থাকবো এবং আমি কাউকে তোমার ঘরের ভিতরে যেতে দেবো না। আমরা দেখলাম বেচারা দেবাংশু, ওর তো বয়স কম, আমার চেয়েও বয়স কম, নির্বাচন লড়তে পারেনি। তো বেচারা দেবাংশু ছোট্ট একটা বাচ্চা ছেলে, সেই ছেলেটা কালীঘাটে চৌকাঠের সামনে শুয়ে রইলো এবং তার বুকের ওপর দিয়ে তাকে মারিয়ে দলে দলে লোক বিজেপি থেকে তৃণমূলে ঢুকে পড়লো। দেবাংশু ভট্টাচার্য কিছু আটকাতে পারলেন না। দুঃখ হয়, খুব কষ্ট হয়। একটা ছেলে, যে ছেলেটা ইউটিউবার, যে ছেলেটা ভালো ভিডিও বানায়, সেই ছেলেটা হঠাৎ করে রাজনীতিবিদ হয়েছেন, রাজনৈতিক কর্মকাণ্ড করছেন, কিন্তু তার যে কথা, তার যে আবেগ, সেই আবেগের কোথাও কেউ মূল্য পাচ্ছে না। আসলে পশ্চিমবঙ্গের এই বর্তমান অবস্থাটা ঠিক ওই রকম। আবেগের কোনো মূল্য নেই, আদর্শের কোনো মূল্য নেই। আপনি যদি একটা নির্দিষ্ট রাজনৈতিক দলের সঙ্গে থাকেন, সেই রাজনৈতিক দলের আদর্শটা আপনার জন্য গুরুত্বপূর্ণ নয়। সেই রাজনৈতিক দলে থাকলে আপনি কি কি পেতে পারেন সেটা গুরুত্বপূর্ণ। আপনি যদি একটা সিভিক ভলেন্টিয়ারের চাকরি চান, তাহলে তৃণমূল করুন। আপনি যদি এসএসসি টেটে ঘুষ দিয়ে চাকরি পেতে চান, তাহলে তৃণমূল করুন। আপনি যদি আপনার বাড়িতে, আপনার একতলা বাড়ি দোতলা করতে চান, তাহলে আপনাকে তৃণমূল করতে হবে। তৃণমূল করা ছাড়া আর আপনার কাছে কোনো অপশন। এই যে পশ্চিমবঙ্গের মানুষকে, বাংলার মানুষকে, আমাদের প্রত্যেককে, আমরা যারা একটা সুন্দর বাংলার স্বপ্ন দেখছিলাম, আমরা যারা এই দেশকে, এই দুনিয়াকে, এই বাংলাকে বদলানোর কথা বলছিলাম, এই আমাদের প্রত্যেকের সামনে একটা বাইনারি তৈরি করে দেওয়া হয়েছে। যে বাইনারিতে আইদার আপনি তৃণমূলের সঙ্গে থাকবেন, তার দুর্নীতি পরায়ণতা, তার গুন্ডাগিরি, তার সমস্ত যে অপশাসন, সেই অপশাসনের সঙ্গে থাকবেন, অথবা আপনাকে আপনি সাম্প্রদায়িক হয়ে গেছেন, আপনি বিজেপির সঙ্গে আছেন। এইরকম একটা বাইনারি, এরকম একটা দুঃখ জায়গায় নামিয়ে দেওয়ার চেষ্টা। আমরা যারা পশ্চিমবঙ্গে এই মুহূর্তে বামপন্থী রাজনীতি করি, আমরা যারা 2011 সালের পর থেকে এই ভারতের ছাত্র ফেডারেশনের স্বাধীনতা, গণতন্ত্র, সমাজতন্ত্রের পতাকাটাকে আরো শক্ত করে ধরেছি, আমরা জানি, আমরা বিশ্বাস করি, যতজন মানুষ এখানে বসে রয়েছে, তৃণমূল আসবে, তৃণমূল যাবে, বিজেপি আসবে, বিজেপি যাবে। কমরেড সুদীপ্ত গুপ্ত, শহীদ সুদীপ্ত গুপ্তের কমরেডরা তার শিরদাঁড়া বিক্রি করবে না, তারা তৃণমূলেও যাবে না, বিজেপিতেও যাবে না। জীবনের শেষ দিন পর্যন্ত তারা এই যে আমাদের পতাকা, এই যে সাদা পতাকা, লাল তারা, সেই লাল তারাটাকে আঁকড়ে থাকবে। এই সাদা পতাকা, লাল তারার ইতিহাস বহুদিনের। সারা ভারত জুড়ে ছাত্র আন্দোলনে শিক্ষাকে বাঁচানোর যে লড়াই, সেই শিক্ষাকে বাঁচাতে গিয়ে, দেশকে বাঁচাতে গিয়ে, দেশের সার্বভৌমত্ব রক্ষা করতে গিয়ে বারবার যারা নিজের জীবন দিয়েছে, নিজের জীবন পণ করেছেন, নিজের জীবন বাজি রেখেছেন, তারা ভারতের ছাত্র ফেডারেশন। আজকে আমরা যখন এই কনফারেন্স করছি, সম্মেলন করছি, নতুন করে কিভাবে আগামী দিনে আমরা এগিয়ে যাব সেই রূপরেখা তৈরি করার চেষ্টা করছি। আমরা পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীরা যেন পরিষ্কার থাকি। আমাদের কাছে শত্রু দুটো। একটা শত্রু যে আমাদের ঘরে বসে রয়েছে, রাজ্য সরকার, যে রাজ্য সরকার তার স্বজন পোষণ দুর্নীতির মধ্যে দিয়ে আমার আপনার স্বপ্নটাকে শেষ করে দিতে চাইছে। চাকরি হবে না, পয়সা না থাকলে, ঘুষ না দিতে পারলে ভালো জায়গায়, ভালো কলেজে ভর্তি হবে না, ভর্তি হওয়ার পর ভালো রেজাল্ট করলেও যদি তৃণমূলের নেতাদের পকেট ভারী না করতে পারি, আমার একটা ভালো জায়গায় কোনো কাজ হবে না। একটা পুরো জেনারেশনকে, একটা গোটা প্রজন্মকে তারা পঙ্গু করে দিতে চাইছে। কিন্তু তার চেয়েও যে বড় শত্রু, যার অঙ্গুলি হিলনে বা যাদের অঙ্গুলি হিলনে আপনার পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জিও কাজ করে, আরএসএস, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ, এবং তাদের যে রাজনৈতিক দল বিজেপি, যারা এই মুহূর্তে কেন্দ্রের সরকারে বসে রয়েছে, তাদের বিপদকে, তাদের যে ভয়, তাদের যে আশঙ্কা, সেই আশঙ্কাকে যেন আমরা লঘু করে না দেখি। কেন্দ্রের সরকার নয়া শিক্ষানীতি নিয়ে আসছে, নিউ এডুকেশন পলিসি। নয়া শিক্ষানীতি কি বলছে? তেলো করি মাখো তেল। আপনার পকেটে যদি পয়সা থাকে, আপনি ভালো জায়গায় পড়াশোনা করবেন, পকেটে পয়সা না থাকলে ভালো জায়গায় পড়াশোনা করবেন না। নয়া শিক্ষানীতি বলছে আমাদের গ্রামে গঞ্জে ছোট ছোট স্কুলগুলো ছিল,
যে ছোট স্কুলে ছাত্রছাত্রীর সংখ্যা কম, সেই ছোট ছোট স্কুলগুলো যেখানে ছাত্রছাত্রীর সংখ্যা কম, সেই সমস্ত স্কুল বন্ধ করে দেওয়া। ছোট স্কুল বন্ধ করে বড় জায়গায় স্কুল কমপ্লেক্স হবে। এখন আমরা যারা ওই গভর্নমেন্ট স্কুলগুলোতে, প্রাইমারি স্কুলগুলোতে পড়েছি, আমরা তো জানি ছোট স্কুল, গ্রামের স্কুল মানে সেখানে কারা পড়তে যায়? টাটা, বিড়লা, আম্বানির ছেলেমেয়েরা পড়তে যায়, উচ্চ মধ্যবিত্ত পরিবারের ছেলেমেয়েরা পড়তে যায়, নাকি একদম প্রান্তিক স্তরের মানুষ, খেতে কাজ করেন মা বাবা, কারখানায় কাজ করেন মা বাবা, সরকারি স্কুল ছাড়া, সরকারি প্রাইমারি স্কুল ছাড়া তার কাছে আর কোথাও যাওয়ার জায়গা নেই, সেই ছেলেমেয়েগুলো পড়তে যায়। যদি সরকারি স্কুল, ছোট স্কুল, সেই স্কুলগুলো বন্ধ হয়ে যায়, তাহলে সবচেয়ে বেশি সমস্যায় যারা পড়বে তারা এই গরিব পরিবার থেকে, প্রান্তিক পরিবার থেকে উঠে আসা ছেলেমেয়েরা। সবচেয়ে বেশি সমস্যায় যারা পড়বে তারা ওই মেয়েরা। কারণ আমরা জানি ওই 11-12 বছর হওয়ার পর থেকেই মেয়েদের এটা বারবার মাথায় ঢুকিয়ে দেওয়া হয় যে তোমার সম্মান, তোমার আত্মসম্মান রক্ষার একমাত্র দায়িত্ব তোমার একা। তুমি যখন রাস্তা দিয়ে যাবে মাথা নিচু করে যাবে, তোমার দিকে কেউ কোনো কথা বললে তুমি ঘুরিয়ে উত্তর দেবে। আমরা দেখেছি যদি স্কুল এবং বাড়ির দূরত্ব বেড়ে যায়, তাহলে মেয়েরা সবচেয়ে বেশি স্কুল যাওয়া বন্ধ করে দেয়। আশঙ্কা থাকে, ভয় থাকে। একটা লম্বা রাস্তা, সেই লম্বা রাস্তায় যদি আমার সঙ্গে কেউ কিছু করে, যদি আমার সঙ্গে কোনো অঘটন ঘটে, তার দায়িত্ব কে নেবে? আমরা দেখেছি যদি বাড়ি এবং স্কুলের দূরত্ব বেড়ে যায়, যদি আমার স্কুল আগে আমি হেঁটে যেতাম, এখন আমার বাড়ি থেকে স্কুল যেতে হলে টোটো নিতে হবে, অটো নিতে হবে, বাস নিতে হবে। এই বাসের ভাড়া, এই টোটোর ভাড়া, এই অটোর ভাড়া, এই ভাড়া আসবে ওর থেকে। যদি ছোট স্কুল, নয়া শিক্ষানীতি অনুযায়ী ছোট স্কুল বন্ধ করে স্কুল কমপ্লেক্স তৈরি করা হয়, তাহলে প্রান্তিক পরিবারের ছেলেমেয়েরা পড়াশোনা করার সুযোগ হারাবে। নয়া শিক্ষানীতি বলছে আগে যে গ্রাজুয়েশন করতে আপনার 3টে বছর সময় লাগতো, এখন সেই গ্রাজুয়েশন করতে 4টে বছর সময় লাগবে। এবং সেই 4টে বছরে আপনি কি পড়বেন সেটা আপনার উপর। আপনি ফিজিক্সের সঙ্গে হোম সায়েন্সও করতে পারেন, কেমিস্ট্রির সঙ্গে মিউজিকও করতে পারেন। এখন আমি আর আপনি, আমরা যারা কলেজে গেছি, আমরা একটু ভেবে দেখি না, ফিজিক্সের সঙ্গে আমি যদি হোম সায়েন্স নিয়ে পড়ি, আমি পরবর্তীকালে কি কাজ করব? গবেষণা করতে পারবো, চাকরি বাকরি করতে পারবো। আমি যদি কেমিস্ট্রি আর মিউজিক আমার চয়েস অনুযায়ী দুটো সাবজেক্ট নিয়ে পড়ি, আমি আগামী দিনে কি কেমিস্ট্রির কোথাও কোনো পজিশনের জন্য অ্যাপ্লাই করতে পারবো? তারা বলছেন আগে আমার যে ডিগ্রিটা পেতে 3টে বছর পয়সা খরচা করতে হতো, আজকে সেই একই ডিগ্রি পেতে আমাকে 4টে বছর পয়সা খরচা করতে হবে। সুতরাং আবার যে পরিবারের ছেলেমেয়েরা, যে পরিবারের মা বাবারা প্রতিনিয়ত কষ্ট করেন, পরিশ্রম করেন, খুব কষ্ট করে ছেলে মেয়েদের পড়ান, তাদের ওপর যে বোঝা, তাদের ওপর খরচার যে বোঝা, সেই বোঝাটা বাড়াতে হবে। নরেন্দ্র মোদীরা বলছেন এরপরে সিইউ সেট হবে, সেন্ট্রাল ইউনিভার্সিটি এক্সামিনেশন, যেখানে সব সেন্ট্রাল ইউনিভার্সিটির জন্য একটা মাত্র পরীক্ষা। সেই পরীক্ষায় পাস করলে আপনার র্যাঙ্ক অনুযায়ী আপনি ইউনিভার্সিটিতে যাবেন। আমরা দেখেছি যখন জেই হলো, যখন মেডিকেল হলো, সেই সমস্ত এন্ট্রান্স পরীক্ষার জন্য কোচিং করে উঠলো। কোটার নাম অনেকে শুনবে, রাজস্থানের কোটা, যেখানে কোটি কোটি টাকার ব্যবসা হয়। গরিব পরিবারের ছেলেমেয়েরা নিজের জমি বেচে, বাড়ি বেচে, লাখ লাখ টাকা দিয়ে ওই কোচিং এ ভর্তি হয়। কেন ভর্তি হয়? কারণ ওই কোচিং এ পড়লেই নাকি আইআইটি, জেই, অথবা আমি যদি মেডিকেল পড়ি, আমার মেডিকেলের পরীক্ষা আমি ক্র্যাক করতে পারি। নরেন্দ্র মোদীরা চাইছেন, বিজেপিরা চাইছেন এই সাধারণ ভাবে আমরা যে পড়াশোনা করি, এই যে মাস্টার্স করি, এমফিল করি, পিএইচডি করি, এর যে রাস্তাটা, এই রাস্তাতেও রোড ব্লক লাগাতে হবে। এইখানে আমরা একটু চেকে নেব। প্রথমে আমরা স্কুল বন্ধ করব, গরিব পরিবারের ছেলে মেয়েদের পড়াশোনার পরিসর কম করব, গ্রাজুয়েশনকে আমরা 3 থেকে 4 বছরের করব, গরিব পরিবারের ছেলে মেয়েদের ওপর যে চাপ, যে প্রেশার, যে অর্থনৈতিক চাপ, সেইটাকে বাড়াবো, এবং তারপর আমরা আরেকটা এন্ট্রান্স রাখবো, যে এন্ট্রান্সের মধ্যে দিয়ে ওই গরিব পরিবারের ছেলে মেয়েরা তারা ইউনিভার্সিটি পর্যন্ত পৌঁছাতে পারবে না। ভয় কেন? নরেন্দ্র মোদীরা জানেন, বিজেপি জানে, আরএসএস জানে, মমতা ব্যানার্জি জানে, যখন গরিব পরিবারের ছেলেমেয়েরা কলেজ ইউনিভার্সিটিতে যায়, যখন গরিব পরিবারের ছেলেমেয়েরা স্বাধীনতা, গণতন্ত্র, সমাজতন্ত্রের 2 টাকার মেম্বার হয়, তারা কোনো সরকারকে ভয় পায় না, তারা চোখে চোখ রেখে প্রশ্ন করে। মমতা ব্যানার্জি, নরেন্দ্র মোদীরা আমাদের প্রশ্নগুলোকে ভয় পায়, ভারতের ছাত্র ফেডারেশনকে ভয় পায়, আর তাই তারা চায় না গরিব পরিবারের ছেলেমেয়েরা কলেজ ইউনিভার্সিটি পৌঁছাক। কারণ আম্বানি, আদানি, বিড়লা, এদের ছেলেমেয়েরা কলেজ ইউনিভার্সিটি গেলে তো প্রশ্ন করবে না। যদি ফি বৃদ্ধি হয়, 500 টাকা থেকে 1000 টাকা হয়, তারা তো প্রশ্ন করবেন, তাদের কাছে কোটি কোটি টাকা রয়েছে। যদি আমার আপনার পরিবারের ছেলে রোহিত নেবুলার মতো কেউ, সুদীপ্ত গুপ্তর মতো কেউ, স্বপন কোলের মতো কেউ, মইদুলের মতো কেউ, সৈফুদ্দিনের মতো কেউ, তারা যদি কলেজ ইউনিভার্সিটি যায়, তারা প্রশ্ন করবেন। মমতা ব্যানার্জি এবং নরেন্দ্র মোদী এর এই প্রশ্নগুলোকে ভয় পায়, তাই তারা চায় আমাদের শিক্ষার যে পরিসর, সেই শিক্ষার পরিসরটা সংকুচিত হোক। সবুজ বলছিল বলার সময়, হায়ার এডুকেশনের ক্ষেত্রে সমস্ত কিছুকে একটা কেন্দ্রীকরণের চেষ্টা, একটা সেন্ট্রালাইজ করার চেষ্টা।
আমি পিএইচডি করবো কি করবো না সেটা একটা কোনো বডি, নির্দিষ্ট বডি ঠিক করবে। আমার ইউনিভার্সিটি আর কোনো গ্রান্ট পাবে না, লোন পাবে। কাউকে যদি লোন দেওয়া হয় সেই লোন ফেরতও দিতে হবে। আমার ইউনিভার্সিটি আগে গ্রান্ট পেত, ইউজিসি টাকা দিত, ইউনিভার্সিটি হস্টেল বানাতো, ইউনিভার্সিটি ল্যাবরেটরি বানাতো, ইউনিভার্সিটি ক্লাসরুম বানাতো। এখন যদি আমার ইউনিভার্সিটিকে লোন দেওয়া হয়, সেই লোন যখন সে ফেরত দেবে তখন আমার পকেট থেকে আমার ফি বাড়িয়ে তাকে সেই টাকা ফেরত দিতে হবে। নরেন্দ্র মোদীরা চায়, বিজেপিরা চায়, তৃণমূল চায়, মমতা ব্যানার্জিরা চায় আমার আপনার পড়াশোনার সুযোগ, আমার আপনার এগিয়ে যাওয়ার যে পরিসর, সেই পরিসরটাকে সংকুচিত করবে। রাজনীতি হবে না, অনলাইনে ছেলেমেয়েরা পড়াশোনা করবে, একা একা পড়বে, একা একা বাঁচবে। আমরা যারা ছাত্র ফেডারেশন করতে আসি, আমাদের তো প্রাথমিক শিক্ষা এটাই যে আমরা একা নই। আমি প্রতিদিন কলেজে বা স্কুলে টিফিন নিয়ে আসতে পারছি, সেটা অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু তার সঙ্গে এটাও গুরুত্বপূর্ণ আমার পাশে যে ছেলেটা বা মেয়েটা বসে আছে তার টিফিন বক্সে খাবার আছে কি নেই। অনেকেই এখানে থাকবে যারা ওই সিনেমাটা দেখেছে, সর্দার উধম সিং, দেখেছে তো সবাই? সর্দার উধম সিং এর একটা সিন রয়েছে, যে সিনে কি হয়, যখন জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড হয়েছে, উধম সিং তখনও কমরেড হননি। উধম তখন একটা কলেজে পড়া সাধারণ ছাত্র, হাজার হাজার লাখ লাখ মানুষের লাশ পড়ে রয়েছে। একটি মেয়ে ছিল যাকে উধম খুব ভালোবাসত। সে জানতো তার ওই বন্ধুটি, ওই প্রেমিকাটি, তিনি ওই দিনের ওই সভাতে গেছিলেন, কথা শুনতে গেছিলেন। সে তাকে খুঁজতে যায়। প্রতিবার যখন সেই মাঠে ঢুকছে, মেয়েটিকে খুঁজতে যাচ্ছে, প্রতিবার সে কারুর না কাউকে নিয়ে ফিরে আসছে। কারোর হাত ভেঙে গেছে, কারোর পায়ে গুলি লেগেছে, কেউ হয়তো শেষ যে জীবনের যে শ্বাসটুকু, সেই শ্বাসটুকু নিচ্ছে, কোনো বাচ্চার মা হারিয়ে গেছে। প্রত্যেকবার সে মেয়েটিকে খুঁজতে যায় এবং প্রত্যেকবার অন্য কোনো মুমূর্ষ রোগীকে নিয়ে এসে ফেরত নিয়ে আসে, হাসপাতালে নিয়ে আসে, তার সেবা শুশ্রূষা করে। এরকম করে সারা রাত ওই পুরো গ্রামটি খুঁজে সে তার যে বান্ধবী, সেই বান্ধবীটিকে খুঁজে পায় না। উধম সিং পরবর্তীকালে আমাদের কমরেড উধম সিং, আমাদের প্রত্যেকের ভালো লাগার আদর্শের জায়গার উধম সিং। উধম সিং বলেন, जिसके पहले बस वो मेरी अपनी थी, आज के बाद से ये सारे लोग अपने हो गए। এর আগে অব্দি ওই একটি মাত্র মেয়ে ছিল যে মেয়েটিকে আমি ভালোবাসতাম, ওই একটি মাত্র মেয়ে ছিল যে আমার ছিল। আজকের পর আমি যখন ওই ব্রিটিশ শাসনের অধৈর্যতা দেখলাম, তাদের খুন দেখলাম, ওই লাখ লাখ আমার ভারতীয়, আমার দেশবাসী, তাদের যে ডেড বডি, তাদের যে মৃতদেহ, সেই মৃতদেহ পুড়ালাম, আজ থেকে ভারতের প্রত্যেকটা মানুষ আমার হয়ে গেল। এটাই তো ভারতের ছাত্র ফেডারেশনের শিক্ষা, এটাই তো আমরা শিখি। কিছুদিন আগে আমরা কেরালা গেছিলাম, কেরালার রাজ্য কনফারেন্স হচ্ছিল, সেখানে বিভিন্ন শহীদ পরিবারের যারা পরিবারের লোকজন তারা এসেছিলেন, তারা নিজেদের কথা বলছিলেন। মালাপুরম যে জেলায় এই কনফারেন্স হয়েছে, সেই জেলার একজন শহীদ, সেই জেলার যে শহীদ, তার ভাই, তিনি ওই বাসের কন্ডাক্টরগিরি করেন। একটা জায়গায় বাসটা খারাপ হয়েছে, তিনি পাশের গ্রামে গেছেন, পাশের একটা বাড়িতে জল নেওয়ার জন্য, যে জল নিলে বাসটা কাজ করতে সুবিধা হয়। সে যখন ওই বাড়িটায় গেছে, দেখছে তার যে ভাই মুস্তাফা, সেই মুস্তাফার একটা ছবি রয়েছে ওই বাড়ির দেওয়ালে। সে খুব অবাক হয়ে যায়, সে গিয়ে জিজ্ঞেস করে যে এর ছবি তোমার বাড়িতে কেন? তো সে জানায় ওই বাড়ির যে মালিক, যে এর সঙ্গে আমি একসাথে কলেজে পড়তাম, আমার কমরেড, আমার সাগাবে, এর সঙ্গে আমি লড়াই করেছি, একসাথে মিছিলে হেঁটেছি, এ খুন হয়েছিল, এ শহীদ হয়েছিল, আমরা একে ভুলে যাইনি, এর ছবিটা রেখে দিয়েছি। যখন কমরেড মুস্তাফার ভাই তাকে বলে যে যার ছবি আপনার বাড়িতে লাগানো আছে, আমি তার ভাই, ওই বাড়ির ভদ্রলোক, তিনি কান্নায় ভেঙে পড়েন। মুস্তাফার ভাই বলছেন যে এই যে মুস্তাফার সঙ্গে তো আমার রক্তের সম্পর্ক, আমরা একই মায়ের গর্ভে জন্মেছি, ছোটবেলা থেকে বড় হয়ে উঠেছি, তার মৃত্যু আমাকে যন্ত্রণা দেয়, তার মৃত্যু আমাকে কষ্ট দেয়। কিন্তু একজন অপরিচিত মানুষ, যে হয়তো তার সঙ্গে 2 বছর 3 বছর একসঙ্গে কলেজে পড়েছে, তার মনের মধ্যে যে আবেগ, তার মনের মধ্যে যে ভালোবাসা, এই ভালোবাসাটা ভারতের ছাত্র ফেডারেশন ছাড়া আর অন্য কোনো সংগঠন, আর অন্য কোনো কিছু আমাদের দিতে পারে না। ব্যক্তি থেকে অনেক হয়ে ওঠা, ইন্ডিভিজুয়াল থেকে কালেক্টিভ হয়ে ওঠা, এইটা আমাদের ভারতের ছাত্র ফেডারেশন শেখায়, এবং এইটা বাঁচিয়ে রাখার দায়ভার আমাদের। আজকে যখন পুঁজিবাদের যুগে, নয়া উদারনীতির যুগে প্রতিদিন আমাদের একলা করে দেওয়ার চেষ্টা হচ্ছে, একলা বাপলে বাঁচের নাম। আপনি ব্যক্তিগতভাবে ভেবে দেখুন, আপনি কত ভালো মাইনে করবেন, আমি কত ভালো জায়গায় থাকবো, আমি কত ভালো খাবার খাবো, আমার প্যাকেজ কত ভালো হবে, আমার পাশের বাড়ির ছেলেটা, আমার পাশের বাড়ির মেয়েটা, সে বাঁচলো কি বাঁচলো না, আমার কলেজের সহপাঠীটা, সে স্কুল কলেজ ইউনিভার্সিটির পর কলেজে পড়াতে পারলো কিনা, তাই বিষয়ে আমাকে ভাবতে হবে না। এই যে একা করে দেওয়ার যে প্রচেষ্টা, ধর্মের নামে, জাতের নামে, অ্যাম্বিশনের নামে, কেরিয়ারের নামে, এইটাকে যদি ভাঙতে হয়, তাহলে এই এক থেকে অনেক হয়ে ওঠার যে শিক্ষা, সেই শিক্ষাটাকে আমাদের আরো বেশি করে রপ্ত করতে হবে। আমি আমার কথা দীর্ঘায়িত করবো না, অনেক কমরেডরা রয়েছেন, তারা বলবেন, কিন্তু দুটো কথা বলে শেষ করার। আজকের দিনে দাঁড়িয়ে আমাদের যে দায়িত্ব, সেই দায়িত্বটা অনেক বড়। একদিকে সাম্প্রদায়িকতা, একই সঙ্গে পুঁজিবাদী আগ্রাসন,
একদিক থেকে আমাদের পড়াশোনার প্রতিদিনের যে খরচ, সেই খরচটাকে বাড়িয়ে দেওয়া হচ্ছে এবং একই সঙ্গে আমাদের পড়াশোনার নামে বিষ বাষ্প ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আমরা দেখলাম কর্ণাটকে কি হলো, কর্ণাটকে যে সিলেবাস, সেই সিলেবাসে ভগৎ সিংকে সরিয়ে দেওয়া হলো। ভগৎ সিংকে সরিয়ে সেখানে সাভারকারকে পড়াতে হচ্ছে। আমরা ভারতের ছাত্র ফেডারেশন, আমাদের তো পক্ষ নিতে হবে। আগামী দিনে আমার ভাই বোনেরা, আমার জুনিয়ররা তারা কলেজে ভগৎ সিং পড়বেন নাকি সাভারকার পড়বেন, আমাদের তো দায়িত্ব নিতে হবে। আমরা দেখলাম কর্ণাটকাতে মেয়েরা মাথায় হিজাব পরে আসছে কেন, সেই জন্য স্কুলে ঢোকা বন্ধ করে দেওয়া হলো। এখানে তো অনেকে রয়েছেন যারা গলায় কঞ্চি পরেন, আমি মাথায় টিপ পরি। হতেই তো পারে এটা আমার যে ব্যক্তিগত পোশাক আশাক, আমি যেভাবে ছোটবেলা থেকে আমাকে দেখেছি, আমার বড়দের দেখেছি, আমার বাড়ির লোককে দেখেছি, আমি তাদের মতো করে পোশাক আশাক করছি। সেটা ঠিক না ভুল, সেটা বিজ্ঞানসম্মত কিনা সেই নিয়ে তর্ক হতে পারে, যুক্তি হতে পারে, কিন্তু তার জন্য একটা মেয়েকে স্কুল কলেজ ইউনিভার্সিটি ঢোকা বন্ধ করে দিতে হবে? সারা ভারতের বুকে মেয়েরা এমনিতেই ছেলেদের তুলনায় যে গ্রস এনরোলমেন্ট রেশিও তাতে অনেকখানি পিছিয়ে, মুসলমান মেয়েরা তারতেও আরো অনেক বেশি পিছিয়ে। একদিকে নরেন্দ্র মোদীরা বলছেন জব পড়েগা ইন্ডিয়া তभी তো बढ़ेगा ইন্ডিয়া, বেটি পড়াও বেটি বাঁচাও। যখন সেই মেয়েটা নিজের সমস্ত আস্থা নিয়ে, বিশ্বাস নিয়ে ওই স্কুল কলেজে পায়ে রাখার চেষ্টা করছেন, পড়ার চেষ্টা করছেন, জানার চেষ্টা করছেন, মানুষের মতো মানুষ হওয়ার চেষ্টা করছেন, তখন ধর্মের নামে তাদের আবার রান্নাঘরে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা। কারণ নরেন্দ্র মোদীরা বিশ্বাস করেন মনুস্মৃতিতে, যে মনুস্মৃতি বলে একজন মহিলার একমাত্র কাজ, একমাত্র দায়িত্ব হচ্ছে সন্তান প্রতিপালন করা এবং তার সংসার ধর্ম করা, তাছাড়া তার আর কোনো কাজ নেই। তার বেস্ট সুটেবল জায়গা, তার একমাত্র সবচেয়ে ভালো জায়গা ওই রান্নাঘরের মধ্যে, উনুনের পাশে, বাচ্চা কোলে নিয়ে। আমরা ভারতের ছাত্র ফেডারেশন মনে করি পশ্চিমবঙ্গের মেয়েরা, বাংলার মেয়েরা, ক্যাপ্টেন লক্ষ্মী সাইগাল, কমরেড ইরা মিত্রর উত্তরসূরিরা যদি দরকার হয় রাস্তায় নামবে, লাঠি নামবে, কিন্তু আর কোনোদিন ওই রান্নাঘরে ফেরত যাবে না। বিজেপি চাইলেও ফেরত যাবে না, আরএসএস চাইলেও ফেরত যাবে না, সরকার চাইলেও ফেরত যাবে না। আমরা দেখেছি পশ্চিমবঙ্গের বুকে প্রথমবার একজন মহিলা মুখ্যমন্ত্রী হলে অনেকে আশায় বুক বেঁধেছিলেন, অনেকের মনে হয়েছিল প্রথম পশ্চিমবঙ্গের মহিলা মুখ্যমন্ত্রী, তিনি হয়তো একটুখানি অন্যরকম, তিনি হয়তো আর অন্য কিছু না হোক মহিলাদের জন্য, নারী সুরক্ষার জন্য সবচেয়ে বেশি এগিয়ে থাকবেন। এই আপনার রাজ্যে, আপনার জেলার হাসপাতালের ঘটনা আমরা জানি, মেয়েটির সঙ্গে গণধর্ষণ, পরবর্তীকালে খুন। পশ্চিমবঙ্গের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী কি বললেন মাইকে দাঁড়িয়ে, যেসব রেপটেপ কিছু না, ওর সঙ্গে সেটার সঙ্গে তো সম্পর্ক ছিল। আচ্ছা, আমার সঙ্গে সম্পর্ক থাকলে আমাকে ধর্ষণ করা যায়, খুন করা যায়, সেই ছেলেটি যদি তৃণমূল নেতার ছেলে হন তাহলে তার বিরুদ্ধে কোনো কারবাইয়ের দরকার নেই, তার বিরুদ্ধে কোনো শাস্তির দরকার নেই। এটা প্রথমবার নয় যখন মমতা ব্যানার্জি ধর্ষণকে ডিফেন্ড করেছে। আমাদের কামদুনির কথা মনে রয়েছে, আমাদের পার্ক স্ট্রিটের কথা মনে রয়েছে, যখন মমতা ব্যানার্জি বললেন ওই পার্ক স্ট্রিটের নিগ্রাহিতা তরুণী, তিনি তো দেহ ব্যবসা, একজন দেহ ব্যবসা যিনি করেন, যিনি দায়ে করে নিজের দেহ বিক্রি করেন, তার সম্মান নেই, তাকে চাইলেই ধর্ষণ করা যায়। পশ্চিমবঙ্গে প্রথম মহিলা মুখ্যমন্ত্রী বললেন। আসলে ওই ব্যাপারটা হচ্ছে নরেন্দ্র মোদী সাদা পাঞ্জাবি পরেন আর মমতা ব্যানার্জি সাদা শাড়ি পরেন। আসলে ওদের চরিত্রে, ওদের মানসিকতায়, ওদের মনস্তত্ত্বে কোথাও কোনো পার্থক্য নেই। মহিলাদের একই রকম ভাবে দেখেন। আপনারা যারা এখানে এসছেন, আপনাদের পক্ষ নিতে হবে। এই জেলার যে নেতৃত্ব, মৌপিয়া একটি মেয়ে, সে লড়াই করে, আন্দোলন করে, মিটিং মিছিলের সামনের সারিতে আসে। আমরা দেখেছিলাম, আমি যখন এসএফআই করতে এসেছি সেই সময় আমার পশ্চিমবঙ্গের এবং অবশ্যই কলকাতা জেলার নেতা ছিল মধুজা সেন। আপনারা মীনাক্ষীকে সবাই চেনেন, আমাদের প্রত্যেকের কাছে অনুপ্রেরণা, লড়াইয়ের অনুপ্রেরণা, জেতার অনুপ্রেরণা। আপনাদের পক্ষ নিতে হবে। আগামী দিনে আপনারা এমন সংগঠনের সঙ্গে থাকবেন, এমন রাজনীতির চর্চা করবেন যে রাজনীতি মেয়েদের মানুষ হয়ে উঠতে শেখায়, নাকি ওই মমতা ব্যানার্জি, নরেন্দ্র মোদীদের মতো যারা মেয়েকে শেকল করাতে চায় সেই রাজনীতিতে পক্ষ নেবেন। আমি বিশ্বাস করি পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীরা, নদিয়ার ছাত্রছাত্রীরা, লড়াই সংগ্রামের এই মাটি নদিয়া, তারা আগামী দিনে নরেন্দ্র মোদী, মমতা ব্যানার্জির মতো দক্ষিণপন্থী রাজনীতিকে হারিয়ে প্রগতিশীল রাজনীতির জন্য, সবার হাতে শিক্ষা, সবার হাতে কাজ, নারীদের সুরক্ষার জন্য ভারতের ছাত্র ফেডারেশন স্বাধীনতা, গণতন্ত্র, সমাজতন্ত্রের যে রাস্তা, সেই রাস্তা বেছে নেবে। এই আশা ভরসা রেখে আপনাদের প্রত্যেকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। শুক্রিয়া, ইনকিলাব জিন্দাবাদ, এসএফআই জিন্দাবাদ। অসংখ্য সংগ্রামী অভিনন্দন জানাই কমরেড দীপশিতা ধরকে। এই প্রকাশ্য অধিবেশনে তার মূল্যবান কথা আমাদের সামনে রাখার জন্য আমরা আমাদের সম্মেলনের যে কাজ, এরপরে সম্মেলনের কাজ শুরু করব। আমরা যে সমস্ত ডেলিগেটসরা বাইরে আছেন, আমি সংশ্লিষ্ট আঞ্চলিক কমিটিগুলোকে বলবো তাদের প্রতিনিধি এবং দর্শক সবাইকে